ও আচ্ছা আচ্ছা। যেমন তুমি একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে তুমি ইউটিউবের ভিডিও দেখো। আচ্ছা, তুমি যে ইউটিউবের যে ভিডিওটা দেখলা, সেই ইউটিউবের ভিডিওটা কি আসলে ইউটিউবের একটা রিসোর্স যেটাকে তুমি ইউজ করতেছো বা তুমি দেখতেছো? ফলে নেটওয়ার্কের মেইন কাজটা হচ্ছে রিসোর্স শেয়ারিং বা হচ্ছে ডাটা ট্রান্সমিশন। ইউটিউব তোমার কাছে ডাটা পাঠাচ্ছে, সেই ডাটাটা হচ্ছে তুমি দেখতেছো বা তুমি হচ্ছে সেই ডাটাটাকে ইউজ করতেছো। এটা হচ্ছে নেটওয়ার্কের মেইন উদ্দেশ্য, হচ্ছে ডাটা ট্রান্সমিশন। তো এখন কোনো একটা নেটওয়ার্কে ডিভাইস সমূহকে কিভাবে কানেক্ট করলে সবচেয়ে ভালোভাবে ডেটা ট্রান্সমিশন করা যাবে, সেই বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে নেটওয়ার্কে কানেক্ট করা যায় ডিভাইসগুলোকে। সেই পদ্ধতিগুলোর নাম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজির আমরা যদি একটু সংজ্ঞা দেই, নেটওয়ার্ক টপোলজি হলো নেটওয়ার্ক টপোলজি হলো বিভিন্ন ডিভাইস সমূহকে নেটওয়ার্ক টপোলজি হলো বিভিন্ন ডিভাইস সমূহকে কিভাবে পরস্পর সংযুক্ত করে ডেটা ট্রান্সমিট করা যায় তার পদ্ধতি। তাহলে নেটওয়ার্ক টপোলজি হলো বিভিন্ন ডিভাইস সমূহকে কিভাবে পরস্পর সংযুক্ত করে ডেটা ট্রান্সমিট করা যায় তার পদ্ধতিগুলি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আমাদের 6 ধরনের। একটা হচ্ছে বাস টপোলজি, একটা হচ্ছে রিং টপোলজি, হ্যাঁ বলো। 12টায় যে আবার অনেকে 12টায় যে আবার অনেকের পড়ানো থাকে, মানে পড়া থাকে, অনেকের যে আবার পড়া থাকে। আচ্ছা, 11টা 10 সেটা। তাহলে 11টা 5 লিঙ্ক দেবো আমি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দুই পাশ থেকে একটু ছাড় দিই তাইলে। দেন হচ্ছে ট্রি টপোলজি, 5 নম্বর হচ্ছে মেশ টপোলজি, 6 নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজি, 6 নম্বর হচ্ছে হাইব্রিড টপোলজি। এই 6 ধরনের টপোলজি বা 6 ধরনের কানেকশন আছে। বাস টপোলজিতে দেখবা এক ধরনের কানেকশন দেয়। মানে এটা হচ্ছে কি, আসলে টপোলজি হচ্ছে বিভিন্ন ডিভাইস সমূহকে কিভাবে পরস্পরের সাথে যুক্ত করে হচ্ছে ডেটা ট্রান্সমিট করা যায়, সেই বিষয়টাই হচ্ছে আমার টপোলজি। তখন বিভিন্ন ভাবে আমি কম্পিউটারকে পরস্পরের সাথে কানেক্ট দিতে পারি। তো সেই কত ভাবে সেগুলো কানেক্ট দেওয়া যায়, সেই টপোলজিটা হচ্ছে আমাদের 6 ধরনের। মেশ টপোলজি MESH, মেশ টপোলজি। এগুলোর বাংলাগুলো হচ্ছে তোমরা লিখে নিতে পারো, এগুলো তোমাদের ইচ্ছা। রিং, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ট্রি, এটা হচ্ছে মেশ, এটা হচ্ছে হাইব্রিড। এই এই কয় ধরনের হচ্ছে আমাদের মানে ডিভাইস সমূহকে কানেক্ট করার পদ্ধতি আছে। এখন আমরা যদি একটু বাস টপোলজিতে যদি আমরা চলে যাই, বাস টপোলজি। আচ্ছা, সারা বিশ্বের যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কটা কিসের মাধ্যমে বিস্তৃত হয়? সাবমেরিন কেবলের মাধ্যমে। সেই সারা বিশ্বের হচ্ছে যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, সেটা আমরা জানি সাবমেরিন কেবলের মাধ্যমে তৈরি হয়েছে। একটা সাবমেরিন কেবল বলতে আমরা কি বুঝি? একটা ব্যাকবোন লাইন। এই ধরো একটা ব্যাকবোন লাইন হচ্ছে চলে যায়। বাস টপোলজির বিষয়টা হচ্ছে একটা ফুল একটা ব্যাকবোন লাইন থাকবে। ব্যাকবোন লাইন কি দিয়ে তৈরি তাও আমরা দেখছি। আমরা যখন অপটিক্যাল ফাইবার নিয়ে যখন আমরা পড়াশোনা করছি, তখন আমরা দেখছি যে একটা ব্যাকবোন লাইন,
এই সাবমেরিন কেবল হচ্ছে একটা ব্যাকবোন লাইন। বিভিন্ন দেশ এই ব্যাকবোন লাইন থেকে সাইড লাইন নিয়ে নিয়ে তারপর হচ্ছে তার দেশে হচ্ছে নেটওয়ার্ক বিস্তৃত করে। সারা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে, সেটা হচ্ছে সাবমেরিন কেবল। সেটা হচ্ছে ব্যাকবোন লাইন, সেটা হচ্ছে টোটালটার সমুদ্রের নিচ দিয়ে চলে যায়। বিভিন্ন দেশ সেখান থেকে তাদের নেট কানেকশন গুলো দিয়ে দিয়ে নেয়। তো এই ধরনের কানেকশনটা হচ্ছে বাস টোপোলজি। আচ্ছা, বাস টোপোলজি কেন বলা হয় দেখো। একটা বাস সাধারণত কি, একটা বাস রাস্তার দিয়ে চলতেছে, একটা বাস রাস্তা দিয়ে চলতেছে, লোকজন স্টপেজে সেই বাসে উঠতেছে, অনেকটা এই রকমের দেখতে অনেকটা হয়। এই জন্য একে বলা হয় বাস টোপোলজি। আচ্ছা দেখো, তাহলে বাস টোপোলজিতে কি থাকে? বাস টোপোলজিতে একটা ব্যাকবোন লাইন থাকে, যে ব্যাকবোন লাইন থেকে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে। যদি কোনো একটা কম্পিউটারের, ধরো এইটা হচ্ছে আমার 1 নম্বর কম্পিউটার, এইটা হচ্ছে আমার 3 নম্বর বা 4 নম্বর কম্পিউটার, 4 নম্বর কম্পিউটার। তো কেউ যদি 1 নম্বর কম্পিউটার থেকে কারো যদি 4 নম্বর কম্পিউটার তথ্য পাঠাইতে হয়, এই 1 নম্বর কম্পিউটার সেই তথ্যটা বাসে ছেড়ে দিবে, এই ব্যাকবোন লাইনে ছেড়ে দিবে। এই ব্যাকবোন লাইনেরই আর একটা নাম হইছে বাস। ব্যাকবোন লাইনের আর একটা নাম হচ্ছে বাস। তাহলে একটা কম্পিউটারকে যদি অন্য কম্পিউটারের সাথে তথ্য বা যোগাযোগ করতে হয় বা ডাটা ট্রান্সমিট করতে হয়, ধরো এই কম্পিউটার থেকে একটা হাই মেসেজ যাবে এই কম্পিউটারে, তখন এ করবে কি সেই হাইটা, তখন এ করবে কি সেই হাইটা সরাসরি এর কাছে পাঠাইতে পারবে না। সে বাসে তথ্যটা ছেড়ে দিবে, সে হচ্ছে বাসে তথ্যটা ছেড়ে দিবে, এবং এই বাসের মাধ্যমে পরিবাহিত হয়ে 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 এর এর কাছে চলে যাবে। এ হচ্ছে সেই তথ্যটা গ্রহণ করবে। ফলে এইখানে আমরা বলতে পারি বাস বা ব্যাকবোন লাইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো, ফলে কোনো একটা কম্পিউটারকে যদি অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, তাহলে সে তার তথ্যটা, মানে যেই তথ্য সে পাঠাইতে চায় বা যেই ডেটা সে পাঠাইতে, যেমন হাই পাঠাইতে চায়, হাই কি একটা ডেটা, অথবা সে একটা ভিডিও পাঠাইতে চায়, ভিডিও কি একটা ডেটা, 10 MB 20 MBর একটা ডেটা, সেটাকে কি বাসে ছেড়ে দিবে বা ব্যাকবোনে ছেড়ে দিবে। ব্যাকবোন থেকে যাইতে যেতে দেন হচ্ছে এই কম্পিউটারটা সেটা গ্রহণ করবে। এই এখন এর সবচেয়ে বড় সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, একটা কম্পিউটার যদি অচল হয়েও যায়, তাতে লাইনের কিছু যায় আসে না। লাইন পুরোটা সচল থাকে। ধরো একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার বন্ধ হয়ে গেল, কোনো কারণে ঝামেলা হইলো, কিন্তু বাকি কম্পিউটার গুলো কিন্তু পুরোপুরি সচল আছে এবং নেটওয়ার্কটা ফুললি কাজ করতে পারবে। এই হচ্ছে একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে, আমি ব্যাকবোন লাইনকে বাড়াইয়া নতুন নেটওয়ার্ক খুব সহজেই যুক্ত করতে পারি। ব্যাকবোন লাইনটাকে একটু বাড়াই দিয়ে নতুন একটা নেটওয়ার্ক আমি এখানে যুক্ত করে দিতে পারি খুবই সহজে, আমার কোনো ঝামেলা না। তাহলে এই বাস টপোলজির সবচেয়ে বড় সুবিধা হলো কি, ব্যাকবোন লাইনটাকে বাড়াইয়া নতুন নতুন কম্পিউটার তার সাথে যুক্ত করা যায়, কোনো ঝামেলা হয় না, একদম সহজ সাধ্য হয় মানে বিষয়টা। আর একটা সুবিধা হচ্ছে, একটা দুইটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাতেও পুরো লাইনটা সচল থাকে। আর এর মেইন অসুবিধাটা কোন জায়গায়? এর মেইন অসুবিধাটা হচ্ছে, যদি ব্যাকবোন লাইনে ত্রুটি দেখা দেয়, যদি ত্রুটি দেখা যায়, তাহলে ফুল নেটওয়ার্কটাই অচল হয়ে পড়ে। কারণ ব্যাকবোন লাইন দিয়েই তো এও ডাটা পাঠাবে, ব্যাকবোন লাইনে এও ডাটা পাঠাবে, এও ডাটা পাঠাবে, সবাই ব্যাকবোন লাইনে তথ্য পাঠাবে। ব্যাকবোন লাইন দিয়ে হচ্ছে সবার কাছে চলে যাবে। ব্যাকবোন লাইন যদি অচল হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। এটা হচ্ছে মেইন সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের কলিশন বেশি, মানে হচ্ছে কলিশন বা সংঘর্ষ বেশি। সাপোজ তুমি চিন্তা করে দেখো, এই ধরো 1 নম্বর কম্পিউটার এই 4 নম্বর কম্পিউটারে তথ্য পাঠাবে। ফলে 1 নম্বর কম্পিউটারে বাসের মধ্যে তথ্য দিছে, যেই তথ্যটা কি এই 1 থেকে 4-এর দিকে যাচ্ছে। আবার ধরো, ধরো 5 নম্বর কম্পিউটার এই 3 নম্বর কম্পিউটারটা তথ্য পাঠাবে, তাহলে 5 নম্বর কম্পিউটার তথ্যটা বাসে ছেড়ে দেবে, সেই তথ্যটা এই চলে আসবে। তাহলে এই 1 নম্বর কম্পিউটারের যে তথ্যটা ছাড়ছে সেইটা যাচ্ছে এই দিকে, আর 5 নম্বর কম্পিউটারের তথ্য ছাড়ছে সেইটা আসছে এই দিকে। তাহলে দুইটা ডাটার মাঝে কলিশন বা সংঘর্ষ হবে। যেহেতু বাস টপোলজিতে ডাটা ট্রান্সমিশন দ্বিমুখী, দ্বিমুখী মানে কি, এই দিক থেকে এই দিকেও চলে যাইতে পারে, আবার এই দিক থেকে এই দিকেও চলে আসতে পারে। এ পাঠাইছে এটা এই দিক চলে আসছে, এ পাঠাইছে এটা এই দিক চলে গেছে, মানে যে দিক থেকে যেতে যেতে পারে। ফলে ডাটার মাঝে সংঘর্ষ বা কলিশন অনেক বেশি হয়, ফলে ডাটার ভেতরে বেশি পরিমাণ নয়েজ ক্রিয়েট হয়। এটা হচ্ছে মেইন অসুবিধা। বুঝতে পারছেন কথাটাকে? বুঝছো? আচ্ছা, এই যে তুমি যে ব্রডব্যান্ডের যে কানেকশন নাও না, ব্রডব্যান্ড লাইনের যে কানেকশন গুলো নাও, যাদের বাসায় ওয়াইফাই আছে, দেখবা যে ওই তার টেনে টেনে কিন্তু তোমার কাছে পৌঁছে দিচ্ছে। তার টেনে টেনে একটা মেইন লাইন থাকে, তাদের একটা মেইন লাইন থাকে, সেই লাইন থেকে তোমাদের তার টানিয়ে দিয়ে দেয়। ওটা কিন্তু তোমার বাস্তব যদি তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, বাস্তব যদি দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ
হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কি, যখন 1 নম্বর কম্পিউটার যখন হচ্ছে বাসে বা ব্যাকবোন লাইনে যখন তথ্য ছাড়ে, তখন দুইটা তথ্য ছাড়ে। একটা তথ্য হইছে, একটা তথ্য হইছে সে যেই ডেটা পাঠাইতে চায় সেই ডেটা, আর কোন প্রেরকের কাছে পাঠাইতেছে মানে কোন প্রাপকের কাছে পাঠাইতেছে সেই ডেটা। মানে একটা কম্পিউটার যখন ডাটা পাঠায় তখন সে দুইটা ডেটা বাসে বা ব্যাকবোন লাইনে ছেড়ে দেয়। একটা ডেটা হইছে অরিজিনাল ডেটা যেটা সে পাঠাইতে চায়, আর একটা ডেটা হইছে প্রাপকের ঠিকানা, মানে কোন প্রাপককে সে পাঠাইতে চায়, বুঝছো? ফলে এই বাসের লাইন দিয়ে চলে যায়, সব কম্পিউটারের কাছেই ডাটাটা যায়, কিন্তু যেই কম্পিউটারের ঠিকানা লেখা আছে শুধু সেই কম্পিউটার সেইটাকে গ্রহণ করে, বাকিগুলো সেটাকে গ্রহণ করে না, বুঝছো? আচ্ছা, এ ধরনের টপোলজিতে একটি মূল সংযোগ লাইন বা ব্যাকবোন থাকে, একটি মূল সংযোগ লাইন বা ব্যাকবোন থাকে। এই ব্যাকবোনটি সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। আমরা আগেও কিন্তু দেখছি যে ব্যাকবোন লাইনগুলো সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়েই তৈরি করা হয়, এটা কিন্তু আমরা আগেও দেখছি। এই ব্যাকবোনটি সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি, বুঝছি? না, ব্যাকবোন গুলো সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়েই তৈরি করা হয়, কারণ অপটিক্যাল ফাইবারের ডেটা ট্রান্সমিশনের স্পিডটা খুবই বেশি থাকে। ব্যাকবোনে যেহেতু সবাই ডাটা পাঠাবে, ফলে ব্যাকবোনের মধ্যে ডেটা ট্রান্সমিশন স্পিডটা একটু ভালো থাকা বাধ্যতামূলক, তা না হলে সব ডাটা সে কেমনে ক্যারি করে নিয়ে যাবে, তখন সাধারণত অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা তৈরি করে থাকি। ব্যাকবোনকে বাসও বলা হয়, এই ক্ষেত্রে ব্যাকবোনটাকে বাসও বলা হয়। ক্লিয়ার? এই বাসের সাথে, বাস মানে কোনটা, এই যে ব্যাকবোন লাইন থাকে, এই বাসের সাথে প্রতিটি নোড, এই বাসের সাথে প্রতিটি নোড ডিভাইস, নোড মানে কি, নোড মানে হচ্ছে প্রান্ত, আমরা এই কথা আগেও বলছি, নোড হচ্ছে প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এটা হচ্ছে নোড ডিভাইস গুলো, মানে এই ডিভাইস গুলো, নোড ডিভাইস গুলো স্বতন্ত্রভাবে যুক্ত হয়। স্বতন্ত্রভাবে যুক্ত হওয়া মানে কি, দেখো, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের কোনো ধরনের কোনো ডিপেন্ডেন্সি বা সংযোগ নাই। এই কম্পিউটারও বাসের সাথে কানেক্টেড, এই কম্পিউটারও বাসের সাথে কানেক্টেড, এরা বাসের মাধ্যমে যোগাযোগ করবে, কিন্তু নিজেদের মাঝে কোনো সরাসরি সংযোগ না, অর্থাৎ স্বতন্ত্র, স্বতন্ত্র বা অনির্ভরশীল, কারো উপরে কারো ডিপেন্ডেন্সি নেই, সবাই বাসের উপরে ডিপেন্ড করতে আছে। আচ্ছা, দেখো, প্রতিটি নোড ডিভাইস গুলো স্বতন্ত্রভাবে যুক্ত হয়। বাস টপোলজিতে ব্যাকবোন লাইনে ডেটা প্রবাহ দ্বিমুখী, ব্যাকবোন লাইনে কিন্তু দ্বিমুখী ডেটা প্রবাহ চলে, মানে এও এর কাছে পাঠায় আবার এও এর কাছে পাঠায়, উভয়ে উভয়ের কাছে পাঠাইতে পারে, বলে হচ্ছে দ্বিমুখী হচ্ছে ডেটাটা থাকে, এই জন্য হচ্ছে এখানে কলিশনের মাত্রা হচ্ছে অনেক বেশি। কোন কম্পিউটার, কোনটা, ও এটা বাস টপোলজি, হ্যাঁ বাস টপোলজি, বাস টপোলজি, ওটা তো এস দিতে ভুলে গেছি। বাস টপোলজিতে ব্যাকবোন লাইনে ডেটা প্রবাহ থাকে দ্বিমুখী, এই দিক থেকে এইদিকেও আসতে পারে, এই দিক থেকে এদিকেও যেতে পারে। কোন কম্পিউটার তথা কোন কম্পিউটার তথা নোড ডিভাইস যদি অন্য কোনো কম্পিউটারে ডেটা পাঠাতে চায়, কোন নোড ডিভাইস মানে হচ্ছে কম্পিউটার যদি অন্য একটা কম্পিউটার, এই কম্পিউটার একটা কম্পিউটার যদি অন্য একটা কম্পিউটার যদি ডেটা পাঠাইতে চায়, তাহলে তবে
তবে কম্পিউটারটি উক্ত ডেটা ও তবে যেই ডেটা পাঠাইতে চায় ডিভাইস যদি অন্য কোনো কম্পিউটারে ডেটা পাঠাইতে চায় তবে কম্পিউটারটি উক্ত ডেটা ও প্রাপক শনাক্তের তথ্য, তাকে কিন্তু দুইটা ডেটা পাঠানো লাগবে। সে যেই ডেটা পাঠাইতে চায়, উক্ত ডেটা মানে যেই ডেটা সে পাঠাইতে চায় এবং প্রাপক শনাক্তের তথ্য, কোন প্রাপকের কাছে তথ্যটা যাবে সেই তথ্যটাও তার হচ্ছে কোন প্রাপকের কাছে বা কোন কম্পিউটারের কাছে ডেটা যাবে সেটাও তার পাঠাই দেওয়া লাগবে। প্রাপক শনাক্তের তথ্য বাসে ছেড়ে দেয় বা বাসে প্রেরণ করে ক্লিয়ার? আচ্ছা, এই বাসের মাধ্যমে উক্ত ডেটা বাসে প্রেরণ করে, বাসে প্রেরণ করে, ঠিক আছে? মানে এই একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটার তথ্য পাঠাইতে সে করে কি বাসে প্রেরণ করে সেই তথ্য আর প্রাপক শনাক্তের তথ্য। বাসের মাধ্যমে উক্ত ডেটা বাসের মাধ্যমে উক্ত ডেটা নেটওয়ার্কভুক্ত অন্য সকল কম্পিউটারে, বাসের মাধ্যমে ওই ডেটা নেটওয়ার্কভুক্ত অন্য সকল কম্পিউটারের কাছে পৌঁছে যাবে, শুধুমাত্র যার দরকার সে ওটাকে নিয়ে নেবে। আচ্ছা, এই পর্যন্ত তোলা হইলে বলো। অন্য সকল কম্পিউটারে প্রবাহিত হয়, তবে শুধু প্রাপক মানে সব কম্পিউটারের কাছে যাবে, তবে শুধু প্রাপক কম্পিউটার উক্ত ডেটা গ্রহণ করবে, বাকি কম্পিউটার গ্রহণ করবে না। ফলে মোট বিষয়টা হচ্ছে কি, বাসের সাথে তো সবাই কানেক্টেড, ফলে বাসের মধ্যে তথ্য ছেড়ে দিলে সব কম্পিউটারের কাছেই যাবে, কিন্তু প্রাপকের তথ্য কিন্তু বলা আছে, যে প্রাপকের তথ্য কিন্তু বলা আছে, ফলে যেই প্রাপকের জন্য তথ্যটা পাঠানো হয়েছে শুধুমাত্র সেই প্রাপকই সেটা গ্রহণ করবে, বাকি প্রাপকগুলো আর সেটাকে গ্রহণ করবে না। ক্লিয়ার? হ্যাঁ, বলো বলো। এই কথাটার মানে হচ্ছে কি, আচ্ছা এই পর্যন্ত কি তোলা হয়েছে? আচ্ছা, এখন আমি বুঝাইতেছি যে বাস টপোলজিতে একই নেটওয়ার্কে ভিন্ন কেবল ব্যবহার হইতে পারে। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো, সেটা হচ্ছে এই তো হচ্ছে আমার ব্যাকবোন লাইন। এখন ব্যাকবোন লাইনের সাথে এই কম্পিউটার ধরো কোএক্সিয়াল কেবল দ্বারা কানেক্টেড হয়েছে। আচ্ছা, এই কম্পিউটার ধরো টুইস্টেড পেয়ার কেবল দ্বারা কানেক্টেড হয়েছে, কারণ বাসটা তো অপটিক্যাল ফাইবারের তৈরি। এখন কোন কম্পিউটার কিসের মাধ্যমে কানেক্ট হবে এটা তো কম্পিউটারের ব্যাপার স্যাপার, এটা তো আর ব্যাকবোন বুঝতেছে না। ফলে এইটা কোএক্সিয়াল কেবল, এইটা টুইস্টেড পেয়ার কেবল, এইটা ইউটিপি, এইটা এসটিপি, এই যে বিভিন্ন ধরনের কেবল গুলো আমরা দেখছি, তাহলে এই যে সাব লাইনগুলো এই সাব লাইনগুলোর জন্য কিন্তু ভিন্ন ভিন্ন আহ, ভিন্ন ভিন্ন যে হচ্ছে তার দিয়ে কিন্তু কানেক্ট হতে পারে, বুঝতে পারছো এখন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন যদি আমরা চলে আসি, এখন দেখো এর সুবিধা এবং হচ্ছে এর অসুবিধা, আচ্ছা মনে হয় গতকালকের ব্যাচে হচ্ছে যাদেরকে পড়াইছি, এই নতুন বই থেকে দেখো আমাদের পুরনো বইতে সুবিধা অসুবিধা অনেক বেশি করে দেওয়া, অতগুলো লাগে না।
মেন সুবিধা অসুবিধাগুলো তো দরকার। নতুন বইতে মেন সুবিধা কয়টা, অল্প কয়টা সুবিধা দেওয়া, আবার মেন কয়টা, যেটা আমার পছন্দ হয়েছে খুব। আবার এইখানেও দেখো অসুবিধায় মেন গুলো দেওয়া। আমাদের গ্রুপে এর ছবি তুলে অলরেডি দেয়া হয়েছে গত ক্লাসেরটা। ফলে একটু গ্রুপে উপরের দিকে স্ক্রল করে এই সুবিধে এবং অসুবিধাগুলো নিজেরা একটু তুলে নেবা। এর সুবিধা কি অসুবিধা কি আমি যদিও বলে দিছি। বাস টপোলজির মেন সুবিধা কি, ব্যাকবোন লাইনটা সহজে বৃদ্ধি করে নেটওয়ার্ক বড় করে ফেলানো যায়, এটা সবচেয়ে বড় সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা নোট স্বতন্ত্রভাবে কানেক্ট হইতে পারে, এটা হচ্ছে আর একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যদি একটা কম্পিউটার যদি অচল হয়ে যায় তাহলে পুরো লাইন অচল হয় না, ঠিক থাকে। আর অসুবিধার মধ্যে এসে কি, যদি ব্যাকবোন লাইনের সমস্যা হয় তাহলে পুরো নেটওয়ার্ক ভ্যানিশ হয়ে যায়, পুরো নেটওয়ার্ক কাজ করে না। এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু দ্বিমুখী প্রবাহ থাকে ফলে ডেটার কলিশন অনেক বেশি থাকে বা সংঘর্ষ অনেক বেশি থাকে, এটা হচ্ছে আরেকটা সুবিধা। ফলে এগুলো একটু লিখে নিও। এইখান থেকে ছবি দেয়া আছে কিন্তু গ্রুপে, এটা আমি কষ্ট করে লেখাইলাম না। এখন 2 নম্বরে যদি আমি চলে যাই, এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজিতে ডিভাইস গুলো বৃত্তাকারে কানেক্টেড থাকে। রিং টপোলজিতে ডিভাইস গুলো বৃত্তাকারে কানেক্টেড থাকে। দেখো এই একটা ডিভাইস, এই একটা ডিভাইস, এই একটা ডিভাইস, এই একটা ডিভাইস, এই একটা ডিভাইস এবং এই একটা ডিভাইস, এগুলো হচ্ছে বৃত্তাকারে কানেক্টেড থাকে। অনেকগুলো ডিভাইস হচ্ছে কতগুলো ডিভাইস বৃত্তাকারে কানেক্টেড থাকে। এখন তুমি খেয়াল করে দেখো, এখন একটা কথা মনে রাখো, রিং টপোলজি একটা দিক দিয়ে খুবই ভালো, সেটা হচ্ছে রিং টপোলজিতে ডাটা প্রবাহ হয় ঘড়ির কাঁটার দিকে ঘটবে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটবে, মানে যে কোনো একদিকে ঘটবে। যেমন তুমি এই একটা রিং টপোলজি তৈরি করলা, এখানে হচ্ছে কি সবাই কিন্তু কম্পিউটার গুলো বৃত্তাকারে কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে। এখন দেখো, ধরো এটা হচ্ছে 1 নম্বর কম্পিউটার, সাপোজ এটা আমার লেখো না, এটা ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এবং আমি বলে দিলাম এই রিং টপোলজিতে ডাটা কমিউনিকেশনের দিক হবে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটা কি এই দিকে ঘড়ি, ফলে এই 1 নম্বর কম্পিউটারটা যদি 2 নম্বর কম্পিউটারকে যদি তথ্য পাঠাইতে চায়, আমি এখানে বলে দিছি রিং টপোলজি সবসময় একমুখী প্রবাহ মেনটেন করে, একমুখী ডাটা প্রবাহ মেনটেন করে। ফলে আমি বলে দিলাম যে, বা আমি তৈরি করার সময় এটাকে হচ্ছে আমি ম্যানুফ্যাকচার করার সময় আমি হচ্ছে ডিজাইনটি এমন ভাবে করলাম যেন ডেটা ট্রান্সমিশন সবসময় ঘড়ির কাঁটার দিকে হয়। সাপোজ ঘড়ির কাঁটার দিকেও হইতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হইতে পারে, দুইটা দিকেই হচ্ছে আমাদের হতে পারে। এখন দেখো, আমাদের ধরুন বলে দিলাম যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ট্রান্সমিশন করবে। 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটার যদি তথ্য পাঠাইতে চাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে ছাড়া কিন্তু এই দিকে গেলে কিন্তু এন্টি ক্লকওয়াইজ হয়ে যায়, যাইতে পারে মানুষ। 1 থেকে মানে 5-এ, 5 থেকে যাবে 4-এ, 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ। ফলে এখানে যে তুই একমুখী ডাটা প্রবাহ, মানে 1-এও পাঠাইবে ঘড়ির কাঁটার দিকে, 5-এও পাঠাইবে ঘড়ির কাঁটার দিকে, 4-এও ঘড়ির কাঁটার দিকে, 3-এও ঘড়ির কাঁটার দিকে, মানে সব প্রবাহ অলওয়েজ একই দিকে হয়। ফলে ডাটার কলিশন বা সংঘর্ষটা এড়ানো যায়। ক্লিয়ার? কিন্তু এর একটা সমস্যা কি, সমস্যা হচ্ছে কোনো কারণে যদি একটা কম্পিউটার যদি অচল হয়ে যায় তাহলে পুরো লাইন ডিসকানেক্টেড হয়ে যায়। একটা কম্পিউটার মানে নষ্ট হয়ে গেছে, তার মানেই কিন্তু এইখান দিয়ে ডাটা সামনে পাস করতে পারতেছে না, এইখান দিয়ে কিন্তু ডাটা সামনে পাস করতেছে না, এ তথ্য কিছুই করতে পারতেছে না, নষ্ট হয়ে গেছে। ফলে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, মানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি একমুখী প্রবাহ থাকে, এর কারণে ডাটার সংঘর্ষ হয় না, ডাটায় নয়েজ কম তৈরি হয়। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি, কোনো একটা পিসে যদি অচল হয়ে যায়, যেহেতু সবাই সবার উপর ডিপেন্ডেন্ট, ফলে হচ্ছে একটা পিসে যদি অচল হয়ে যায় তাহলে ডাটাগুলো সামনে পাস হইতে পারে না। এইটা হচ্ছে কি আমাদের প্রধান সমস্যা ওই রিং টপোলজি। তাহলে রিং টপোলজি কি, সাধারণত শক্তিশালী নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে, শক্তিশালী কেন, ওই নয়েজ সৃষ্টি হয় না। সাধারণত শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে রিং টপোলজি ব্যবহৃত হয়। আচ্ছা, এই দেখো, সাধারণত শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে রিং টপোলজি ব্যবহৃত হয়। রিং টপোলজিতে কি হয়, এরা সাধারণত নোট গুলো, আচ্ছা আমি কিন্তু বলছি প্রত্যেকটা কিন্তু নোট বলা, এটা কিন্তু 1 2 দেবা না, নামকরণ দেবা না, 1 2 দেবা না, কারণ এর কোনো 1 2 নাই, সবাই সমান। আচ্ছা, রিং টপোলজিতে নোট ডিভাইস গুলো
চক্রাকারে নোড ডিভাইস গুলো চক্রাকারে যুক্ত থাকে। নোড ডিভাইস গুলো চক্রাকারে যুক্ত থাকে। এতে কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না। আচ্ছা, কেন্দ্রীয় ডিভাইস বলতে তুমি কি বুঝো? দেখো, এই যে বাস টপোলজির ক্ষেত্রে এই ব্যাকবোন কিন্তু ছিল কেন্দ্রীয়। ব্যাকবোন কিন্তু আমার ছিল কেন্দ্রীয়, কারণ ব্যাকবোনের মাধ্যমেই কিন্তু সবাই এই যোগাযোগ করতে, ফলে ব্যাকবোন ছিল কেন্দ্রে বা কেন্দ্রীয় ছিল। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু কোনো কেন্দ্রীয় কিছু নাই, কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না, সবাই সবার সাথে হচ্ছে যোগাযোগ বা কানেক্টেড থাকে। নেটওয়ার্কে ডেটা প্রবাহ একমুখী। নেটওয়ার্কে ডেটা প্রবাহ থাকে হচ্ছে একমুখী। কোন নোড কম্পিউটার, বুঝিনি, বলো। ও কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না, কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার থাকে না। নেটওয়ার্কে ডেটা প্রবাহ একমুখী। কোন নোড কম্পিউটার অন্য নোডে ডেটা পাঠাতে চাইলে, কোন নোড কম্পিউটার অন্য নোডে ডেটা পাঠাতে চাইলে তার পার্শ্ববর্তী নোডে ডেটা পাঠায়। উক্ত নোড তার পার্শ্ববর্তী নোডে পাঠায়। এভাবে এক নোড হতে, নোড বলতে কি প্রত্যেকটা কম্পিউটারকে বলা হয় নোড, এক নোড হতে অন্য নোড হয়ে, এক নোড হতে অন্য নোড, অন্য নোড হতে অন্য নোড, এরকম এক নোড হতে অন্য নোড হয়ে প্রাপক নোডে পৌঁছায়। প্রাপক নোডে ডেটা পৌঁছায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিং টোপোলজি। রিং টোপোলজি কেন শক্তিশালী নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে ইউজ হয়? কারণ রিং টোপোলজি তো নয়েজ কম, মানে হচ্ছে ডাটার যে কলিশন বা সংঘর্ষ সেটা খুবই কম হয়, কারণ একমুখী থাকে প্রবাহটা। এখন হচ্ছে এর সুবিধা এবং হচ্ছে এর অসুবিধা, এটা অবশ্যই আমাদের গ্রুপে হচ্ছে গত ক্লাসে ছবি দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে তুলে নেবা। কোনোটা সমস্যা হলে আমাকে আবার বলবা, আমি সেটা বুঝিয়ে দেবো, সেটা ভিন্ন ব্যাপার। আচ্ছা, সুবিধা আর হচ্ছে আমাদের অসুবিধা, এটা তোলা হয়েছে রিং টোপোলজি। এভাবে এক নোড হতে অন্য নোড হয়ে প্রাপক নোডে ডেটা পৌঁছায়। এক নোড থেকে অন্য নোড, আরেক নোড থেকে আরেক নোড, এইভাবে হচ্ছে এই প্রাপক নোড যেটা থাকে, মানে যেখানে ডাটা আসলে পৌঁছানোর দরকার, সেখানে হচ্ছে বা কাঙ্ক্ষিত নোডে ডেটা পৌঁছাবে। হ্যাঁ, নতুন বই থেকে। সুবিধা অসুবিধাটা নতুন বই থেকে পড়বা, কারণ পুরোনো বইতে সুবিধা অসুবিধা অনেক দেওয়া, যেগুলো সব লাগে না, গুরুত্বপূর্ণ গুলো আমাদের লাগে। আর এই বর্তমান যে বইটা বের করেছে এখানে কম দিছে, এটা ভালো লাগছে আমার, যে মেইন পয়েন্ট গুলোকে বলছে। আচ্ছা, তারা ওই ডেটাটা গ্রহণ করতে পারবে, কিন্তু ডেটাটা সে মানে ধরে শুধু পাশে পাঠাই দেয়, সে হচ্ছে ডেটাটাকে গ্রহণ করে না, মানে ধরে পাশের তার কাছে হস্তান্তর করে দেয়, বুঝছো? না, সে গ্রহণ করতে পারে না, শুধু ওটা শুধু প্রাপক ডাটা থাকে যে অমুক প্রাপকের কাছে পৌঁছাইবে, সে তার কাছে নিয়ে পৌঁছাই দেয়, সে শুধু মাধ্যম হিসেবে ইউজ হয়, সে ওটাকে গ্রহণ করে না। আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি চলে যাই স্টার টোপোলজিতে, 3 নম্বর যেটা আছে,
আচ্ছা, স্টার টপোলজির যে বিষয়, স্টার টপোলজির ব্যাপারটা হচ্ছে স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় হাব থাকে বা সুইচ থাকে। আমরা যে হাব বা সুইচ যে বুঝেছিলাম না, হাব বা সুইচে কি থাকে, কতগুলো ডিভাইস এই হাবের মাধ্যমে কানেক্টেড থাকে, সরাসরি পরস্পরের কানেকশনে নাই, একটা কেন্দ্রীয় হাবের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, দেখতে অনেকটা স্টারের মতো লাগে বা তারার মতো লাগে, এজন্য নাম হইছে স্টার টপোলজি। এখন দেখো পুরো ব্যাপারটা হচ্ছে কি, এই যে স্টার টপোলজির বিষয়টা হচ্ছে অনেকগুলো নোট কম্পিউটার হচ্ছে কি, অনেকগুলো নোট কম্পিউটার হচ্ছে এই যে একটা কেন্দ্রীয় হাব বা কেন্দ্রীয় সুইচের সাথে যুক্ত থাকে। যখন হচ্ছে কোনো কম্পিউটারের অন্য কোনো কম্পিউটারে তথ্য পাঠাইতে হয়, তখন ওই কম্পিউটার এই হাবের মধ্যে তথ্য পাঠায় বা সুইচের মধ্যে তথ্য পাঠায়। এই হাব বা সুইচ সেটাকে ওই প্রাপক নোডের কাছে পৌঁছেই দেয়। ফলে সবাই হচ্ছে কেন্দ্রীয়টার সাথে কানেক্টেড থাকে। এখন দেখো সবাই হচ্ছে কেন্দ্রীয়টার সাথে হচ্ছে কানেক্টেড থাকে। এখন দেখো এই যেহেতু এখানে আমরা হাব, এখন বর্তমানে যেহেতু হাবের ব্যবহার একদম নাই বললেই চলে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কেন্দ্রীয় ডিভিশন সুইচ ইউজ হয়। এখন সুইচ কি ডেটাটাকে সবার কাছে পাঠায়, নাকি যার কাছে দরকার ম্যাক অ্যাড্রেস ধরে ধরে তার কাছে পাঠায়? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস ধরে শুধুমাত্র যার কাছে তার কাছে পাঠায়। এখানে কি ডাটার কলিশনটা কি অনেক কম ঘটে না? আমরা তো জানি যে সুইচে হচ্ছে কলিশন কমায়। কিভাবে কমায় সেগুলো আমরা দেখছি, যে হচ্ছে এই ধরে যারটা তার কাছে পাঠাই দেয়, ফলে মাঝখানে ডাটা খুব একটা বেশিক্ষণ থাকে না, ফলে কলিশন হয় না। ফলে এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি ডেটার কলিশন কম হয়, এবং কোনো একটা নোট কম্পিউটার যদি অচল হয়ে যায় তাহলেও নেটওয়ার্কের কোনো ক্ষতি হয় না। এই কম্পিউটারটা ধরো অচল হয়ে গেল, তাও কিন্তু বাকিদের মাঝে যোগাযোগ কিন্তু এই সুইচের মাধ্যমে রক্ষা হয়। আর এখানে সমস্যাটা হচ্ছে কি, কোনো কারণে যদি সুইচ অচল হয়ে যায় তখন পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তাহলে স্টার টপোলজিতে কি হয় দেখো, স্টার টপোলজিতে হচ্ছে, আচ্ছা, স্টার টপোলজিতে বিভিন্ন ডিভাইস সমূহ তথা নোড, বিভিন্ন ডিভাইস সমূহ তথা নোড একটি কেন্দ্রীয় সুইচ বা হাবের মাধ্যমে কেন্দ্রীয় সুইচ বা হাবের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে, কেন্দ্রীয় সুইচ বা হাবের মাধ্যমে যুক্ত থাকে। এই হাব বা সুইচ ব্যবহার করে নোড ডিভাইস গুলো একে অপরের সাথে ডেটা আদান প্রদান করে। একে অপরের সাথে হচ্ছে ডেটা আদান প্রদান করে এই কেন্দ্রীয় হাব বা সুইচটাকে ব্যবহার করে। কোনো কম্পিউটার অন্য কম্পিউটারে ডেটা পাঠাতে চাইলে সে, বলো, আচ্ছা কেউ একজন স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও একটু। আচ্ছা, ডেটা পাঠাতে চাইলে সে উক্ত ডেটা কেন্দ্রীয় হাব, এইটাকে বলি আমরা কি কেন্দ্রীয় হাব,
কেন্দ্রীয় হাবে প্রেরণ করে এবং হাব থেকে ডেটা প্রাপক নোডে পৌঁছায়। ওই হাব হাব আসলে তখন ইউজ হয় না, ওটা সুইচ হবে অলওয়েজ। ওটা ওই তো আমরা হাব বলে থাকি আর কি পূর্বে থেকে যেহেতু। আচ্ছা, যেহেতু স্টার টপোলজিতে যুক্ত নোড সমূহ, নোড বলতে আমরা কি বুঝি, এই যে কম্পিউটারগুলো, এই কম্পিউটারগুলো আমরা নোড, যুক্ত নোড সমূহ কেন্দ্রীয় হাব বা সুইচ দ্বারা নিয়ন্ত্রিত, তাই নেটওয়ার্কে কোনো সমস্যা সৃষ্টি হলে তা শনাক্ত সহজ হয়। কিভাবে সেটা শনাক্ত সহজ হয় আমরা যদি একটু বুঝি। এই পর্যন্ত তোলা হয়েছে, তোলা হইলে বললো, তারপর হচ্ছে আমি বলবো। ওকে, এখন দেখো, এই যেহেতু এটা একটা কেন্দ্রীয় হাব দ্বারা যেহেতু কানেক্টেড, সেহেতু ব্যাপারটা হয়েছে কি, ধরো এই কম্পিউটার থেকে কোনো তথ্য হাবে আসতেছে না, অথবা এই কম্পিউটারে কোনো তথ্য পাঠানো যাইতেছে না, ফলে হাব কিন্তু বুঝতেছে যে এই কম্পিউটারে সমস্যা আছে, ফলে কিন্তু সহজেই এই কম্পিউটারকে আমরা শনাক্ত করে ফেলাই যে এই কম্পিউটারে সমস্যা আছে। আবার এই কম্পিউটার থেকে তথ্য না আসে, হাব কিন্তু বুঝতে পারছে যে এই সব কম্পিউটার থেকে তথ্য চলে আসতেছে, এই কম্পিউটারে কোনো তথ্য চলেও আসতেছে না, এই কম্পিউটার কোনো তথ্য পাঠানো যাচ্ছে না, তখন হাব কিন্তু বুঝে যাচ্ছে যে এইখানে একটা সমস্যা হয়েছে। ফলে এখানে কোন নোডের ক্ষেত্রে বা নেটওয়ার্কের কোন জায়গায় সমস্যা, এটা খুব সহজেই হচ্ছে নির্ণয় করে ফেলানো যায়। এটা হচ্ছে এর একটা স্টার টপোলজির একটা সুবিধা। আচ্ছা, এইখানে ডাটা ফ্লো কিন্তু দ্বিমুখী, এও এর কাছে পাঠাইতে পারে, আবার এও এর কাছে পাঠাইতে পারে, ফলে দ্বিমুখী ডাটা ট্রান্সমিট এখানে কিছু কলিশন হয়, কিন্তু সেটা অত বেশি না, মোটামুটি মেনটেন করা যায়, এই পরিমাণ হচ্ছে কলিশন হয়। এখন হচ্ছে, বলো। হ্যাঁ, বলো। মানে ব্যাপারটা হচ্ছে, ইন্টেলিজেন্ট হাব আসলে বর্তমান যুগের সুইচ। ইন্টেলিজেন্ট হাব হচ্ছে বর্তমান যুগের সুইচ। মানে মানে হাবকে উন্নত করতে 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 আমরা হচ্ছে সুইচের পর্যায়ে নিয়ে আসছি, এখন আমরা সুইচ ব্যবহার করি। দেখো, সুইচে কি, ম্যাক অ্যাড্রেস ধরে ধরে যেহেতু ডেটা পাঠায়, সেহেতু ডেটাটা কিন্তু মনিটরিং করার সুবিধা হয়। হাবে কি হইতো দেখো, হাবে হইছে একজন তথ্য পাঠাইতো আর সবার কাছে সেই তথ্যকে সাপ্লাই দেওয়া হইতো, ফলে এইখানে কিন্তু যেহেতু সবার কাছে সাপ্লাই দিচ্ছি, মনিটরিং করাটা কষ্টকর। আর সুইচে হয় কি, একজনের কাছে আসে আবার একজনকে পাঠাই দেওয়া হয়, ফলে এর কাছ থেকে আসছে এর কাছে যাচ্ছে, এই দুইটা বিষয়ে মনিটরিং করা কিন্তু অনেক ইজি হয়, বুঝছো? মনিটরিং তো আমরা বুঝছি। হ্যাঁ, মনিটরিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা দেখভাল করা। হ্যাঁ, এরকম ব্যাপারটা। তুমি পড়াশোনা করো কিনা সেই বিষয়টা তোমার আম্মু দেখভাল করে, মানে সে তোমাকে মনিটর করে যে মেয়ে পড়াশোনা করতেছে কিনা, ঠিকঠাক মতো পড়াশোনা, এইসব বিষয়গুলো। হ্যাঁ, মনিটর করা মানে হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা দেখভাল করা। আচ্ছা, তাহলে দেখো, স্টার টপোলজির পরে আমরা এখন চলে আসবো ট্রি টপোলজিতে। এই এর সুবিধা অসুবিধা ভাই এখন তো থাকবেই, সুবিধা আর হচ্ছে অসুবিধা এ কিন্তু আছেই, গ্রুপে দেয়া আছে, একটু স্ক্রল করে উপরে গিয়ে নিয়ে নেবা। এইগুলো দিয়ে হচ্ছে আমি সৃজনশীলের শীটটা দিলেই বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন আসবে, এবং এই টপোলজি দিয়ে খুব বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? কি টাইপের প্রশ্ন আসে আমরা এই ইটা, এখন আবার সেটার বর্ণনাটা আমি একটু পরে দিই, সবকটা পড়াই দেন হচ্ছে আমি বর্ণনা দিব না যে কি টাইপের প্রশ্ন আসে, দরকার হলে সৃজনশীল প্রশ্ন দেখাই দিব অনেক। আর সৃজনশীলের শীট তো পাইলেই বুঝে যাবা যে আসলে প্রশ্নগুলো কিরকমের হচ্ছে। আচ্ছা,
ট্রি টপোলজিতে চলে যাও। ট্রি টপোলজিতে ব্যাপারটা হয় কি, একটা থাকে কেন্দ্রীয় সার্ভার, একটা থাকে কেন্দ্রীয় সার্ভার যাকে রুট বলা হয়। রুট থেকে কতগুলো শাখা বেরোয়, সেই শাখাগুলো আবার হাবের মাধ্যমে, এইটা হচ্ছে হাব, এইটা হচ্ছে হাব, এই হাবের মাধ্যমে এরা আবার শাখা প্রশাখা বিস্তার করে। এক কথায় বললে নোডগুলো, যেমন দেখো এই রুট একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড, সবগুলোই কিন্তু নোড। এই নোডগুলো হচ্ছে কিছু স্তরে স্তরে বিভক্ত থাকে। একটা থাকে কেন্দ্রীয় সার্ভার যার সাথে সবার সাথে একটা কানেকশন থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষ, এর নাম হচ্ছে রুট। আর কিছু থাকে অন্তর্বর্তীকালীন সার্ভার, এ দেখো অন্তর্বর্তীকালীন সার্ভার, মানে এ কিন্তু এই দুইটার মাঝে কানেকশন বজায় রাখতেছে, ফলে এ হচ্ছে অন্তর্বর্তীকালীন সার্ভার, এ হচ্ছে অন্তর্বর্তীকালীন সার্ভার, এ হচ্ছে রুট সার্ভার বা মেইন সার্ভার। আর এইগুলো হচ্ছে টার্মিনাল নোড, মানে এর এর কোনো শাখা প্রশাখা নাই, এরা হচ্ছে টার্মিনাল নোড মানে শেষ নোড। তো এইভাবে হচ্ছে স্তরে, এই হচ্ছে একটা স্তর, এই হচ্ছে একটা স্তর, এই হচ্ছে একটা স্তর, টোটাল তিনটে স্তরে হচ্ছে এটা বিভক্ত। এই যে গাছের মতো শাখা প্রশাখা চারদিক থেকে বের হইতেছে, এই জন্য এই ধরনের টপোলজিকে বলা হয় ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজিতে কি হয়, ট্রি টপোলজিতে নোড গুলো হচ্ছে কতগুলো স্তরে স্তরে বিন্যস্ত থাকে, এবং একটা থেকে কেন্দ্রীয় সার্ভার, একটা থেকে কেন্দ্রীয় সার্ভার যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকল নোড গুলো কানেক্টেড থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যেমন এই দুইটা নোড দেখো তার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আছে, কিন্তু এই নোড কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত নয়, বায়া মাঝখানে কিন্তু বায়া হিসেবে একটা নোড আছে, এই যে, ফলে এই নোড সরাসরি কানেক্টেড কিন্তু প্রত্যক্ষভাবে তারা হচ্ছে কানেক্টেড থাকে। তো ট্রি টপোলজিতে চাই, ট্রি টপোলজিতে ট্রি টপোলজিতে কম্পিউটার ট্রি টপোলজিতে কম্পিউটার তথা নোড সমূহ পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যুক্ত থাকে। এতে একাধিক স্তরের কম্পিউটার এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট বা সার্ভারের সাথে যুক্ত থাকে। এই যে একটা কেন্দ্রীয় হোস্ট বা সার্ভারের সাথে যুক্ত থাকে, যাকে রুট বলে। যাকে রুট বলে, তাই কেন্দ্রীয় সার্ভারটা হচ্ছে রুট। ক্লিয়ার? এছাড়াও বিভিন্ন স্তরের নোডগুলো অন্তর্বর্তীকালীন সার্ভার দ্বারা রুটের সাথে যুক্ত হয়। দেখো এই যে এইটা কিন্তু সরাসরি রুটের সাথে যুক্ত না, এই যে অন্তর্বর্তীকালীন যে একটা হোস্ট আছে, অন্তর্বর্তীকালীন হোস্টের মাধ্যমে হচ্ছে এইখানের সাথে যুক্ত হয়, যারা রুটের সাথে যুক্ত হয়। বিভিন্ন
স্তরে বিন্যস্ত থাকে বলে এ টপোলজিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়, কারণ হায়ারার্কিক্যাল মানে হচ্ছে বিন্যস্ত, টপোলজিও বলে, হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয় একে। এই পর্যন্ত লেখা হয়েছে। এই টপোলজিকে মানে বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে বলে এই টপোলজিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলে। হায়ারার্কিক্যাল কথা মানে হচ্ছে বিন্যস্ত। আচ্ছা, যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না তাকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। তাকে হচ্ছে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। লেখা হয়েছে এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। এরপর হচ্ছে এটারও হচ্ছে সুবিধা এবং এটার হচ্ছে অসুবিধা, এটাকে লিখে নেবা। এটার হচ্ছে সুবিধা, এটার হচ্ছে অসুবিধা। তার মানে দেখো, এই যে ব্যাপারটা, এইগুলো হচ্ছে একদম পেরিফেরাল টার্মিনাল, এরপরে আর কোনো কম্পিউটার যুক্ত নেই। আচ্ছা, এই আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের আর একটা ক্লাস লাগবে, কিছু করার নাই। নেক্সট ক্লাস হবে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আমাদের এই ক্লাউড কম্পিউটিংটা বাকি আছে, তো ক্লাউড কম্পিউটিং আর এইখানে হচ্ছে আমরা দুইটা টপোলজি লেখাইলাম, মানে চারটা টপোলজি লেখাইলাম, দুইটা আমাদের বাকি থাকলো, মেশ টপোলজি আর হচ্ছে হাইব্রিড টপোলজি। তাতে একটা ক্লাস হয়ে যাবে। মানে নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। বলো। না, সাব সার্ভারের ত্রুটি দেখা দিলে একটা পার্ট অচল হয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো, এই ট্রি টপোলজির কথা বলা আছে না? আচ্ছা, ধরো এইটে সমস্যা হইলে এই পার্টটা অচল হয়ে যাবে, কিন্তু এই পার্ট তো সচল থাকবে নাকি? তার মানে পুরো নেটওয়ার্কটা ড্যামেজ হবে না, নেটওয়ার্কের একটা অংশ ড্যামেজ হবে। বুঝছো? এই, ওকে। সুবিধা অসুবিধা কিন্তু লিখে নিও প্রত্যেকটা, বলো। বুঝি নাই, বলো। হ্যাঁ, এই তো।